রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গৃহবন্দী করে হত্যা করে ডক্টর ইউনূস, মৃত্যুর সংবাদ গোপন রাখে তারেক রহমান। দর্শক, বোমা ফাটালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যে গৃহবন্দী করে রাখা হয়েছে সেই সম্পর্কে তিনি একটা বিশেষ ইন্টারভিউ দিয়েছেন। এদিকে অবশেষে প্রকাশ হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মূল সংবাদ। রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে শেষ করেছে ডক্টর ইউনূস ক্ষমতা পাওয়ার লোভে। এই নিয়ে আজকে দেশ উত্তাল হয়, ডক্টর ইউনূস গ্রেপ্তার হচ্ছেন। দর্শক, মহামান্য রাষ্ট্রপতি ইউনূস সরকারের থলের বিড়াল বের করে দিয়েছেন কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে। এই পর্যায়ে এই ভিডিওতে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করব, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে কিভাবে চার দেয়ালে বন্দী করে রাখা হয়েছিল। 2024 সালের আগস্টে অবৈধভাবে ক্ষমতা দখলের কিছুকাল পরের কথা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু বাংলাদেশের একটি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে এই যে চুপ্পু সাহেব গত 18টা মাস ধরে যে চুপচাপ ছিল, কোনো পত্রপত্রিকায় তার কোনো ইন্টারভিউ নাই, কোনো জায়গায় তার আলোচনা সমালোচনা নাই, একটা জিনিস আপনারা তো নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এখন এই চুপ্পু সাহেব কালের কণ্ঠ একটা ইন্টারভিউ দিয়েছে। দেশের কোনো মানুষ এই মির্জাফরদেরকে গ্রহণ করে নাই। একটা সময় খুব বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। তারা একটা সময় বাংলাদেশ থেকে চলে গেছে, প্রতিনিয়ত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে ধরেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 1.5 বছর পর মুখ খুলেছেন। জগদ্দল এক পাথর সরে যাওয়ার পর কোনো রাগঢাক না রেখে সরাসরি বলেছেন অধ্যাপক ইউনূস দফায় দফায় সংবিধান লঙ্ঘন করেছেন। একদিকে রাষ্ট্রপতি ডক্টর ইউনূসকে নিয়ে মুখ খুলেছে, অন্যদিকে আজকে রাষ্ট্রপতির খুবই খারাপ অবস্থা হয় ডক্টর ইউনূসের পরিকল্পনায় এবং ডক্টর ইউনূসের ষড়যন্ত্রে। দর্শক শ্রোতা, আপনারা জানেন গত 18 মাস রাষ্ট্রপতি চুপ ছিলেন এবং তার কোনো বক্তব্য, তার কোনো নিউজ আমরা শুনতে পারছিলাম না, বা প্রকাশ্যেও তাকে খুবই কম দেখা গিয়েছিল। আজকে দেখতে পারি তার খুবই খারাপ অবস্থা হয় এবং সেই তথ্যটা মানে মৃত্যু সংবাদটা এখনো গোপন আছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে রাষ্ট্রপতির অবস্থা এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটে যে নতুন অনেক ঘটনা ঘটেছে এই মুহূর্তে, সেই সব দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, বোমা ফাটালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ডক্টর ইউনূস সরকারের আমলে তিনি যে কি পরিমাণ নিগ্রহের শিকার হয়েছেন এবং তাকে যে গৃহবন্দী করে রাখা হয়েছে সেই সম্পর্কে তিনি একটা বিশেষ ইন্টারভিউ দিয়েছেন কালের কণ্ঠ পত্রিকায়। এবং তিনি ছিলেন এই পৃথিবীর সম্ভবত প্রথম রাষ্ট্রপতি হয়েও গৃহবন্দী রাষ্ট্রপতি। একটা বোমা ফাটালেন এই রাষ্ট্রপতি চুপ্পু। এটা বোমার চেয়েও কোনো অংশে কম নয়। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হায়দার আলী দেখা করেছেন বঙ্গভবনে গিয়ে, এবং সেখানেই একটি ইন্টারভিউ দিয়েছেন। আমি নিজে কোনো কথা বলবো না, আমি শুধু ইন্টারভিউটা পড়ে শোনাই। অনেক রোমহর্ষক বিবরণ আপনারা দেখতে পাবেন। হায়দার আলী বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন মহামান্য? রাষ্ট্রপতি বলতেছেন, সপ্তাহখানেক ধরে ভালো আছি বেশ। সপ্তাহখানেক ধরে ভালো আছি বেশ। হায়দার আলী বললেন, তার মানে আগে ভালো ছিলেন না? রাষ্ট্রপতির মুখে খুব রহস্যের হাসি। হায়দার আলী বললেন, অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের 1.5 বছর বঙ্গভবনে আপনার কেমন কেটেছে? রাষ্ট্রপতি বললেন খুব দীর্ঘশ্বাস নিয়ে, ওই 1.5 বছর আমি কোনো আলোচনায় নেই, অথচ আমাকে নিয়ে চলেছে নানা চক্রান্ত। হায়দার আলী বললেন, যদি একটু বিস্তারিত বলতেন। রাষ্ট্রপতি, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টির অনেক পায়তারা করা হয়েছে। কালের কণ্ঠ বলল, সেসব কি সফল হয়েছে? রাষ্ট্রপতি বলেন, আমি দৃঢ়চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম, যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। ফলে 1.5 বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। আমার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, এই রকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা আমি জানি না। কালের কণ্ঠ জিজ্ঞেস করলো, আপনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ হতে আমরা দেখেছি এবং বঙ্গভবন অভিমুখে মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে। তো সেই পরিস্থিতিতে বঙ্গভবনের ভিতর পরিবেশ কেমন ছিল এবং আপনি তখন কিরকম ছিলেন? রাষ্ট্রপতি বলতেছে, আমাকে যে গত 1.5 বছরে কত ভাবে উপরে ফেলার চেষ্টা করা হয়েছে, কোনো পরিস্থিতিতে আমি কিন্তু ভেঙে পড়িনি। আমি বলেছি, আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, রক্ত ঝরে ঝরুক, আরেকটি ইতিহাসে আমি যোগ হব, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। আমি এই সিদ্ধান্তে অবিচল ছিলাম এবং আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তাই ছিল আমার মূল শক্তি। তো কালের কণ্ঠ জিজ্ঞেস করলো যে কে বা কাদের নেতৃত্বে ওই আন্দোলন হয়েছিল এবং কেনই বা তাদের আপনার প্রতি এত আক্রোশ ছিল? রাষ্ট্রপতি বললেন যে, দেখুন, 2024 সালের 22শে অক্টোবর বঙ্গভবন ঘেরাও হলো, অমুকের দল, তমুকের দল, অমুক মঞ্চ, তমুক ঐক্য, কত যে কি রাতারাতি সৃষ্টি হলো। এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে, বিভিন্ন নামে। কোথায় তার এত টাকা পেল? তো যখন ঘেরাও করলো, তখন সেনাবাহিনীর 9ম ডিভিশন থেকে 4 সেনে 3 স্টেপ সিকিউরিটি দিল।
তারপর ওই যে মেয়েটা লাফ দিয়ে কাঁটাতারের বেড়ার উপরে উঠে ঝাঁপ দেয়, কি আশ্চর্যের ব্যাপার, এগুলো সব ভাড়াটিয়া। তারপর যখন সাউন্ড গ্রেনেড পুলিশ মারলো, লাফ দিয়ে পড়লো, পড়ার পর সে পড়েই থাকবে, ছবি তোলা হবে, সে ডাকছে ক্যামেরাম্যানকে যে ছবি তুলো, আমি পড়ে গিয়েছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 1.5 বছর পর মুখ খুলেছেন। জগদ্দল এক পাথর সরে যাওয়ার পর কোন রাগঢাক না রেখে সরাসরি বলেছেন অধ্যাপক ইউনূস দফায় দফায় সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান অনুযায়ী নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতে হলেও অধ্যাপক ইউনূস বরাবরই এড়িয়ে চলতেন বঙ্গভবনের দরবার। রাষ্ট্রপতি শুনিয়েছেন কিভাবে তাকে ছুঁড়ে ফেলার জন্য অধ্যাপক ইউনূসের মৃতদের সাজানো নাটক মঞ্চস্থ হয়েছিল। সেটি ব্যর্থ হওয়ার পর উপদেষ্টারা কিভাবে চেষ্টা করেছিলেন তাকে সরাতে বসাতে চেয়েছিলেন সাবেক প্রধান বিচারপতিকে। রাষ্ট্রপতির 1.5 বছরের বন্দী জীবনের গল্পে আছে কিভাবে অধ্যাপক ইউনূস পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ও দেশের বাইরে তার সফরগুলো হতে দেয়নি। দেশের বাইরে থেকে রাষ্ট্রপতির নামে আসা নিমন্ত্রণ পত্রগুলো কিভাবে মিথ্যা তথ্য দিয়ে বাতিল করা হতো। বাঁশের চেয়ে কঞ্চি যেমন বড় হয়, তেমনি অধ্যাপক ইউনূসের প্রেস উইং ক্ষমতা দেখাতে ছাড়েনি সাংবিধানিকভাবে সর্বোচ্চ ব্যক্তিটির উপর। রাষ্ট্রপতির ভাষায় ডক্টর ইউনূসের প্রেস উইং তাকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছিল, কেড়ে নিয়েছিল প্রেস টিমের সুবিধা। গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয় দৈনিক কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কালের কণ্ঠকে যেসব কথা বলেছেন 2024 সালের 20 সেপ্টেম্বর থেকে বেশ কয়েকটি ভিডিওতে এসব তথ্য তুলে ধরেছিলাম আমাদের কন্টেন্টে। যেমন 2024 সালের 20 সেপ্টেম্বরের ভিডিওতে আমরাই প্রথম বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না। 2025 সালের 15 মেতে প্রচারিত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রাষ্ট্রপতি বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী ছিলেন, কিভাবে বাতিল করা হয়েছিল প্রেস উইং সহ তার সুবিধাগুলো। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কালের কণ্ঠে রাষ্ট্রপতি যে ছবি ছাপা হয়েছে তাতে বোঝা যাচ্ছে বেশ রিল্যাক্স তিনি, যেন ঘাট থেকে বিশাল এক জগদ্দল পাথর নেমে গেছে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক সাক্ষাৎকারের শুরুতে জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি কেমন আছেন। জবাবে অধ্যাপক ইউনূসের শাসনের অবসান হয় বাংলাদেশের সাংবিধানিক পদের সর্বোচ্চ ব্যক্তিটির কণ্ঠে ছিল হাঁপ ছেড়ে বাঁচার দীর্ঘশ্বাস। বলেছেন সপ্তাহখানেক ধরে বেশ আছেন তিনি। মুহূর্তে এক রহস্যের হাসি দিয়ে বুঝিয়ে দেন ইউনূসের আমলের 1.5 বছর ধরে বঙ্গভবনের গোপন মবের চেষ্টাগুলোর কথা। বলেছেন ওই 1.5 বছর তিনি কোনো আলোচনায় ছিলেন না, অথচ তাকে নিয়ে চলে নানা চক্রান্ত। এরপরই কথার বোমা ফাটান সবিস্তারে। বলেন দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। ইউনূস ও তার বাহিনী এত চেষ্টার পরও কেন সফল হতে পারেনি, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন তিনি দৃঢ়চিত্তে তার সিদ্ধান্তে অবিচল ছিলেন বলেই কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। ফলে 1.5 বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। রাষ্ট্রপতির সংশয় তার উপর দিয়ে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা তা নিয়ে জানেন না। দর্শক, 2024 সালের 10 সেপ্টেম্বর আমাদের প্রচারিত ভিডিওতে টাইটেল ছিল রাষ্ট্রপতি এখন পদত্যাগ করতে পারবেন না, ছুটিতেও যেতে পারবেন না। ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সাংবিধানিক সংকট, বিশেষ করে স্পিকার দৃশ্যমান না থাকায় রাষ্ট্রপতির পদত্যাগ এমনকি ছুটিতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। ক্ষমতার মসনদে বসতে না বসতেই বিএনপি সরকার এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে যেটা শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠে যাবে। মাত্র দ্বিতীয় দিন অতিক্রম হয়েছে এবং এখনো 48 ঘন্টাও পার হয়নি, অথচ এই স্বল্প সময়ের মধ্যেই বিএনপি সরকারের ভেতরে যে রহস্য লুকানো ছিল সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সেই রহস্যটা কি সেটা জানতে হলে একটু ধৈর্য ধরতে হবে, কারণ গল্পটা যত এগিয়ে যাবে ততই চমকে উঠবেন আপনি। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এমন একটা কথা বেরিয়ে এসেছে যেটাকে সোজা বাংলায় বললে দাঁড়ায় চাঁদাবাজির সরকারি ছাড়পত্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াকে চাঁদাবাজি বলা যাবে না বলে জানিয়ে দিয়েছে বিএনপি সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়। তাদের যুক্তি অনুযায়ী বাধ্য করে টাকা নিলে সেটা চাঁদাবাজি, কিন্তু সমঝোতার ভিত্তিতে নিলে সেটা চাঁদাবাজি নয়। এই কথাটা যখন প্রথম কানে এলো তখন মনে হলো ভুল শুনছি, কিন্তু না, ভুল শোনা হয়নি। একদম সরকারের মুখ থেকেই এই বয়ান এসেছে এবং এই একটা বয়ানের মধ্য দিয়েই বিএনপি সরকারের আসল রূপটা উন্মোচিত হয়ে গেল জনগণের সামনে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি সিলমোহর মেরে চাঁদাবাজিকে একটা আইনি কাঠামো দেওয়ার চেষ্টা চলছে। এটা সাধারণ চোখে হয়তো সরাসরি ধরা পড়ে না, কিন্তু একটু গভীরে গেলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। তবে এখানে একটা বড় চমক অপেক্ষা করছে। এই রবিউল আর এই ধরনের নেতারা, এদের মন্ত্রিত্ব বেশিদিন টিকবে না। তারেক রহমান এদের উড়িয়ে দেবেন মন্ত্রিসভা থেকে। শুধু এদেরকেই না, আরো অনেকে। সামনে আরো অনেক নাটক দেখতে পাবে এই দেশের মানুষ। ডক্টর খলিলুর রহমানের কথা মনে আছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার ভূমিকা সবাই
সবাই দেখেছেন। এরকম আরো অনেক চরিত্র সামনে আসবে। ইউনুস কোটায় ঢুকবে অনেক মানুষ, মানে বর্তমানে যেসব মন্ত্রী বসে আছেন যাদের কোনো যোগ্যতা নেই, শুধুমাত্র দলীয় আনুগত্যের জোরে যারা মন্ত্রী হয়েছেন তাদের অনেকেরও চাকরি আসলে আজকেই শেষ হয়ে গেছে। হয়তো তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হবে না, কিন্তু তারেক রহমান রেড মার্ক দিয়ে রেখেছেন। রবিউলের এই বক্তব্য সমঝোতার ভিত্তিতে টাকা নিলে চাঁদাবাজি না, এই একটা কথার মধ্য দিয়েই তার মন্ত্রিত্বের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু পরিণতি আগে থেকেই নির্ধারিত। এবার একটু বড় ছবিটা দেখার চেষ্টা করা যাক। এই যে বিএনপি ক্ষমতায় এলো, এটা কি এমনি এমনি হয়েছে? একদমই না। এখানে একটা অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং কাজ করেছে। ডক্টর ইউনুসের মেটিকিউলাস ডিজাইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু ছিল না, সেটা অনেকেই স্পষ্ট করে বলেছেন। এটা ছিল ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতার নির্বাচন। জনগণের ভোটাধিকারকে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল বের করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, নানান আন্তর্জাতিক শক্তি মিলে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু এমনি এমনি তো আর কেউ কাউকে ক্ষমতায় বসায় না। বিনিময় কি দিতে হয়েছে সেটাই এখন দেখার বিষয়। বিনিময়ের প্রথম কিস্তি ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। সেটা হলো ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রী বানানো। এটা নির্লজ্জভাবে লজ্জাসর্বের মাথা খেয়ে করা হয়েছে। কারণ একটু সাধারণ জ্ঞান খাটালে বোঝা যায় যে খলিলুর রহমানকে মন্ত্রী বানালে সরাসরি নির্বাচনের প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কিন্তু সামলানো যায়নি। শুরুতেই একজনকে না ঢোকালে পরে আর কাউকে ঢোকানো যেত না। এই খলিলুর রহমান বিএনপির মন্ত্রিসভার ভেতরে বসে লবিং করবেন। দর্শক, মহামান্য রাষ্ট্রপতি ইউনুস সরকারের থলের বিড়াল বের করে দিয়েছেন কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে। এই পর্যায়ে এই ভিডিওতে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করব। সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে কিভাবে চার দেয়ালে বন্দি করে রাখা হয়েছিল। বিদেশি আমিরদের আমন্ত্রণে তাকে তো যেতে দেওয়া হয়নি, সেই কথা আর একটা ভিডিওতে বলেছি। এই ভিডিওতে বলবো যে দেশের অভ্যন্তরেও তাকে ওই বঙ্গভবনের বাইরে আসতে দেওয়া হয়নি। তার উপরে মব তৈরি করার চেষ্টা তো হয়েছেই, তাকে ওই চার দেয়ালের বাইরে বের হতে দেওয়া হয়নি, রাষ্ট্রীয় কোনো আয়োজনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, এবং রাষ্ট্রপতির যে প্রেস উইং, সেই প্রেস উইং তুলে নিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই ধরনের অধ্যত্ব প্রকাশ করে রাষ্ট্রপতিকে রীতিমতো মানসিক টর্চার করেছে প্রফেসর ইউনুস সরকার। অথচ মহামান্য রাষ্ট্রপতি একটা সাংবিধানিক পোস্ট এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। চলুন একটু জেনে দেখি কিভাবে চার দেয়ালে বন্দি করে রাখা হয়েছিল মহামান্য রাষ্ট্রপতিকে, এবং মেটিকুলাস ডিজাইনে প্রফেসর ইউনুস কাজটা কিভাবে করেছিলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতিকে চার দেয়ালে বন্দি করে রাখার কথা কালের কণ্ঠকে বলেছেন মহামান্য রাষ্ট্রপতি। ইউনুস সরকার তাকে চার দেয়ালে বন্দি করে রেখেছিল, এবং মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনগুলোতে রেওয়াজ অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে মহামান্য রাষ্ট্রপতির যাওয়ার কথা, কিন্তু একটি অনুষ্ঠানেও আমাকে যেতে দেয়া হয়নি। একেবারে স্পষ্ট বলেছেন, তিনি বলেছেন যে আমাকে সার্বক্ষণিকভাবে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এই মানে বিদেশে তো যেতে দেওয়া হয়নি, দেশের মধ্যেও বিভিন্ন অনুষ্ঠানে তাকে যেতে দেওয়া হয়নি। সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠানে রাষ্ট্রপতির যাওয়ার রেওয়াজ রয়েছে, সেখানে প্রায় ম্যাক্সিমাম অনুষ্ঠানেই তাকে যেতে দেওয়া হয়নি। কুচকাওয়াজে যেন রাষ্ট্রপতি উপস্থিত থাকতে না পারেন, সেই কারণে বিজয় দিবসের কুচকাওয়াজ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় দিবসে, বিভিন্ন জাতীয় দিবসে রাষ্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রীর বাণী এবং রাষ্ট্রপতির বাণী প্রকাশিত হয়, রাষ্ট্রের তরফ থেকে সেটা হয়। কিন্তু প্রফেসর ইউনুস সরকারের আমলে যতগুলো রাষ্ট্রীয় মানে জাতীয় দিবস গিয়েছে, যেমন আপনি ধরেন যে 24 সালের ডিসেম্বরের 16 ডিসেম্বর বিজয় দিবস, এরপরে 25 সালের 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 25 সালের 16 ডিসেম্বর, এই চারটি জাতীয় দিবস গিয়েছে। এছাড়া ঈদ গিয়েছে, 2-3টা ঈদ গিয়েছে। কোনো অকেশনেই রাষ্ট্রপতির বাণী কোনো পত্রিকায় ছাপানো হয়নি। রাষ্ট্রপতির বাণীবিহীন কাজ সেরে নেওয়া হয়েছে, এই মহা অভিযোগটা রাষ্ট্রপতি করেছেন, এবং তিনি বলেছেন যে প্রফেসর ইউনুস এভাবেই রাষ্ট্রপতিকে সংবিধানের বাইরে রেখে সংবিধানের বাইরে সব কিছু করার চেষ্টা করেছেন। এবং তিনি বলেছেন যে এই কাজটা প্রফেসর ইউনুস যখন করেছেন এবং আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা যখন করেছেন, তখন বিএনপির দলীয় দৃঢ় অবস্থান যে তারা সংবিধানের বাইরে কোনো কিছু হতে দেবে না, এবং 3 বাহিনী প্রধানের দৃঢ় অবস্থান যে সংবিধান বহির্ভূত কোনো কিছু হতে দেবে না, এই কারণেই মূলত আমাকে সরিয়ে দেওয়ার যে প্ল্যান, সেই প্ল্যান তারা বাস্তবায়ন করতে পারেননি। তিনি বলেছেন যে এবারের 21শে ফেব্রুয়ারিতে ঠিকই আমার বাণী প্রচারিত হয়েছে, আমার বাণী ছাপানো হয়েছে, সেই উদাহরণ দিয়েছেন। অর্থাৎ ইউনুস সরকারের আমলের ঘটনার ঠিক ব্যতিক্রম ঘটনা ঘটল নির্বাচনের পরেই বিএনপি সরকার যখন এসেছে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে, সেই কথা তিনি বলেছেন।
তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার তরফ থেকে, প্রধান উপদেষ্টার দরবার থেকে, দরবারই বলা যায়, সেখান থেকে তার প্রেস উইং আমার প্রেস উইংয়ের উপরে বেজায় খেপেছিল। খেপার কারণ হচ্ছে যে সাংবাদিক ফোরাম থেকে আমার সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছিল একটা সাংবাদিক সংগঠন, এবং তাদেরকে আমি অনুমতি দিয়েছিলাম দেখা করার জন্য। তারা যখন দেখা করলো, দেখা করে ফটো সেশন করলো, সেই ফটোগুলো যখন বাইরে চলে গেল, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে গেল, তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রশ্ন করা হলো এবং আমার যে রাষ্ট্রপতির যে প্রেস উইং সেখান থেকে বের করার চেষ্টা করা হলো যে কারা এই আয়োজন করেছে, কে এই আয়োজন করেছে, কার এত বড় সাহস যে সাংবাদিকদের বঙ্গভবনে নিয়ে গিয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলিয়ে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতিকে নিয়ে আজকে কথা হয়, রাষ্ট্রপতির বিভিন্ন বিষয় এবং রাষ্ট্রপতি মুখ খুলে যে অনেক কথা বলেছেন এইগুলো নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।